আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের উপপাদ্য ৩ নিয়ে। তো ভাইয়া উপপাদ্য ৩ নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই ২-১ মিনিট একটু আলোচনা করতে হবে লম্ব অভিক্ষেপ নিয়ে। তো চলো আমরা একটু লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করি। কারণ কি উপপাদ্য ৩টা যখন আলোচনা করতে যাব তখন একটু লম্ব অভিক্ষেপ লাগবে। তো দেখো আমরা যদি লম্ব অভিক্ষেপ কে জানতে চাই, চিনতে চাই, তো আমাদেরকে প্রথমে একটা বিন্দুর লম্ব বিক্ষেপ জানতে হবে। কার ভাইয়া? যে এরকম একটা ধরে নাও বিন্দু আছে, এই বিন্দুর লম্ব বিক্ষেপ জানতে হবে। আমি আবারও বলতেছি, উপপাদ্য ৩ কে বোঝার জন্য একটু হলেও লম্ব বিক্ষেপ বুঝতে হবে। সেই জন্য একটু আমরা লম্ব বিক্ষেপটা বুঝে নেই, তারপরে আমরা উপপাদ্য ৩ করব। আর যাদের লম্ব বিক্ষেপ একদম ভালোভাবে ক্লাস দরকার, ভাইয়া একটা লম্ব বিক্ষেপের ক্লাস দিয়ে দিবে ইনশাল্লাহ। তো আমরা ডেসক্রিপশন বক্সে যাই, ক্লাসের লিংক পেয়ে যাবে। তো দেখো, এই যে একটা বিন্দু, এই বিন্দুর তুমি লম্ব বিক্ষেপ নির্ণয় করবা। তো তোমার কাজ কি? এই যেমন এ একটা বিন্দু, এই বিন্দুটার আমি লম্ব বিক্ষেপ নির্ণয় করব। দেখো এখানে একটা বিন্দু আছে এ, এই যে একটা বিন্দু আছে এ, একটা বিন্দু। তো এই এ বিন্দুর যখন আমি লম্ব বিক্ষেপ নির্ণয় করব, তোমার কাজ হচ্ছে এ বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত। যেমন ধরে নাও আমার এখানে একটা এরকম একটা রেখা আছে, এখানে একটা বিন্দু আছে ধরে নাও পি। তো এই পি বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত? বলে ভাইয়া এই যে এই রেখাটার উপর অবস্থিত। তাহলে পি বিন্দু থেকে এই রেখার উপর তুমি একটা লম্ব অঙ্কন করো। ম্যাথ জিনিসটাকে প্রচুর সহজ ভাবে নাও, কখনোই কঠিন লাগবে না। বুঝবা না তো আবার একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ বুঝবা, তুমি বুঝবাই। তো দেখো এই যে একটা বিন্দু, অনেকেই কিন্তু এই লম্ব বিক্ষেপটা বুঝে না ভাইয়া। তো দেখো এই যে একটা বিন্দু আর এই যে একটা রেখা, তো তুমি এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে দেখো, এই যে একটা আমি ভাইয়া লম্ব অঙ্কন করলাম হাত দিয়ে। তো এই যে আমি লম্বটা অঙ্কন করলাম, এই লম্ব অঙ্কন যে করলাম, এই যে একটা পাদবিন্দু পাইলাম না, অর্থাৎ এই যে একটা নিচের একটা বিন্দু পাইলাম না এই জায়গায়, এই যে ভাইয়া এই নিচের বিন্দুটাই হচ্ছে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। আমি যদি এটার নাম দেই পি ড্যাশ। এখন তাহলে বিন্দুর লম্ব বিক্ষেপ বুঝে গেছে এটা কার ভাইয়া? বিন্দুর লম্ব বিক্ষেপ। বিন্দু, এই যে একটা পি বিন্দু আছে, এই যে একটা পি বিন্দু আছে, এই পি বিন্দুর লম্ব বিক্ষেপ পি ড্যাশ। অর্থাৎ একটা রেখা ছিল, এই রেখাটার উপর কি করলাম, একটা বিন্দু ছিল, এই বিন্দুর পাদবিন্দু, এই রেখাটা থেকে একটা লম্ব অঙ্কন করে যে পাদবিন্দুটা পাইলাম, এই পাদবিন্দুটাই হচ্ছে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। আশা করি বুঝছো। এরপরে আসো আমরা এবার একটা রেখাংশের লম্ব বিক্ষেপ নির্ণয় করব। যেমন ধরে নাও এই যে একটা এ, আচ্ছা আমরা এই যে এ থেকে বি, এই যে এ থেকে বি এতটুকু যে এখানে আছে, এই এ বির আমরা লম্ব বিক্ষেপ নির্ণয় করব। দেখো এ বির লম্ব বিক্ষেপ নির্ণয় করব, তো ভাইয়া তোমাদেরকে বলছে না যে এ যে একটা বিন্দু, এই বিন্দুটা কার উপর অবস্থিত? বিন্দুটা এক্স ওয়াই এই রেখাটার উপর অবস্থিত। তাহলে এ বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর একটা লম্ব অঙ্কন করো। এই যে এ বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর একটা লম্ব অঙ্কন করে পাইলাম এই যে এ ড্যাশ। এ বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর লম্ব অঙ্কন করে কি পাইলাম? এই যে এ ড্যাশটা পাইলাম। আবার এই বি বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর লম্ব অঙ্কন করে পাইলাম এই যে বি ড্যাশ। তাহলে এইখান থেকে এইটা, এই যে লম্ব অঙ্কন করলাম, তাহলে তুমি আমাকে বলো দেখি যে এ বিন্দুর লম্ব বিক্ষেপ কি? বলে ভাইয়া এ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে এ ড্যাশ। আর ভাইয়া এই বি বিন্দুর লম্ব বিক্ষেপ কি? বলে এই বি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে বি ড্যাশ। বুঝতেছো? এই বি বিন্দুর লম্ব বিক্ষেপ কি? বি ড্যাশ। অর্থাৎ এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করো। লম্বটা যে অঙ্কন করলে এই যে পাদবিন্দু পাবা, ওই পাদবিন্দুটাই হচ্ছে এই বিন্দুর লম্ব বিক্ষেপ। না যদি বুঝতে পারো কোনো সমস্যা নাই ভাইয়া, আরো একটা উপরে উদাহরণ সেট করে দিছে, ওইটাও বুঝবো। তাহলে দেখো, তাহলে তোমাকে যদি এখন কেউ বলে যে এ বি এই রেখাংশটার লম্ব বিক্ষেপ কত, তুমি বলে দিতে পারবা ভাইয়া এ ড্যাশ আর বি ড্যাশ, এই যে এইখান থেকে এতটুকু। যদি না বুঝো কোনো সমস্যা নেই, বুঝলে তো প্রচুর ভালো। আমরা এবার এইটাতে দেখি। দেখো এটা একটু বইয়ের চিত্রের মতো, যাতে তোমরা বইয়ের চিত্রটাই আগে বুঝে যাও, সেজন্য ভাইয়া ওইখানে লিখে রাখছে। তোমাকে এবার বলছে এ সি বাহুর লম্ব বিক্ষেপ। চিত্রটা দেখো কি বলছে ভাইয়া, এই যে এইখানে হচ্ছে, ধরো আমরা যদি চিত্রটা আঁকি, চিত্রটা কেমন হচ্ছে দেখো দেখি, এই যে এরকম এরকম, এইখানে দিছে ভাইয়া ডি সি বি, এখানে আছে কে ভাইয়া? এই যে সি আছে। তো তোমাকে কি বলছে? এ সি বাহুর লম্ব বিক্ষেপ। এ কোথায়? এই যে এ।
সি কোথায়? এই যে সি। একটু বুঝিও, কার বলছে? এ আর সি এই দুইটা লম্ব বিক্ষেপ নির্ণয় করতে বলছে। তো লম্ব বিক্ষেপ মানে কি জানো তুমি? যে এই যে একটা রেখা আছে, এই যে একটা রেখা আছে, এই রেখার উপর এ বিন্দুটা যে আছে, এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করো। বলে এ বিন্দু থেকে এই যে একটা লম্ব অঙ্কন করছে, ডি বিন্দুতে আসছে, এই যে ডি বিন্দুতে আসছে, এই যে এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করে কোথায় আসছে? ডি বিন্দুতে আসছে। তোমাকে নির্ণয় করতে বলছে এ আর সি এই দুইটা লম্ব বিক্ষেপ। একটু ঠান্ডা মাথায় বুঝো, প্রচুর সহজ ভাই, আবারও বলতেছে। তাহলে এ আর সি এই দুইটা লম্ব বিক্ষেপ নির্ণয় করতে বলছে তোমাকে, এ আর সি। মানে হয়তো অনেককে বোরিং লাগতে পারে যে ভাইয়া লম্ব বিক্ষেপ পারি, তবুও কেন বারবার বুঝাচ্ছেন? বিশ্বাস করো, এই মানে হচ্ছে বোর্ডে এখন পর্যন্ত অনেক এমসিকিউ আসছে শুধু লম্ব বিক্ষেপের উপরে। তোমাকে এরকম ত্রিভুজ দিয়ে তোমাকে বলবে যে কোনটা কার লম্ব বিক্ষেপ। প্রচুর, তোমাদের 3.1 অনুশীলনীতেও লম্ব বিক্ষেপ প্রচুর কাজে দিবে। তো এ আর সি এটা লম্ব বিক্ষেপ নির্ণয় করব। তাহলে লম্ব বিক্ষেপ কেমন করে নির্ণয় করে? যে এ বিন্দু থেকে রেখাটার উপর, এই যে এ বিন্দু এখানে ছিল আর এই যে রেখাটা ছিল, এখানে সাপোজ ছিল কি ছিল? ডি সি বি। তাহলে এ বিন্দু থেকে এই রেখাটার উপর একটা লম্ব অঙ্কন করো। তাহলে কোথায় আসলো? এই ডি বিন্দুতে। তাহলে এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করে কোথায় আসলো? ডি বিন্দুতে। তাহলে তুমি বলতে পারো যে এ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে ডি। এই যে এ বিন্দুর লম্ব বিক্ষেপ কে? ডি। আমরা কি জানি? যে এই রেখাটার উপর এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব এবং এর যে পাদবিন্দু, এই পাদবিন্দুটাই হচ্ছে এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করলাম ডি। বলে হ্যাঁ হইছে, বলে হইছে। এইবার চলে যাও, আমরা সি বিন্দুর লম্ব বিক্ষেপ নির্ণয় করব। কার নির্ণয় করবা ভাইয়া? এই যে সি বিন্দুর লম্ব বিক্ষেপ। এখন তোমরা আমাকে বলো তো, যে এই যে সি বিন্দুটা, এখানে তুমি লম্ব বিক্ষেপটা যখন নির্ণয় করতে যাচ্ছ, একটু বুঝিও, এই জায়গাটাতেই বুঝার, এই জায়গাটাতেই বুঝার যে এইখানে ছিল এ, এখানে ছিল ডি, এখানে ছিল বি, এখানে ছিল কে? বি। তো এই যে রেখাটা, তোমরা একটু ভালো করে বুঝিও দেখি যে আমাদের হচ্ছে লম্ব বিক্ষেপের কাজটা কি ছিল? যে ভাইয়া যেই বিন্দুটা থাকবে, ওই বিন্দু থেকে এই যে রেখার উপর একটা লম্ব অঙ্কন করবা। এখানে ছিল একটা বিন্দু এ, একটা লম্ব অঙ্কন করলা এ ড্যাশ। তাহলে এ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এ ড্যাশ। এরকম ছিল না লম্ব বিক্ষেপ? এখন তোমার সি বিন্দুটা এই রেখাতেই আছে, সি বিন্দুটা এই রেখাতেই আছে। তাহলে তুমি এখানে যখন লম্ব বিক্ষেপ এইখানে দেখো, একটু বুঝিও যে সি বিন্দুটা কোথায় আছে ভাইয়া? এই জায়গাতেই আছে। সি বিন্দুটা এই জায়গাতেই আছে। এইখানে যখন এ ছিল, এইখানে যখন এ ছিল, তখন তুমি এইখান থেকে রেখাটার উপর একটা লম্ব অঙ্কন করতে পারলা। এই যে ডি পর্যন্ত আসলো। এইখানে যখন এ বিন্দু ছিল, এইখান থেকে লম্ব বিক্ষেপ করে ডি বিন্দুতে আসতে পারলা। কিন্তু তোমার এখন তো সি বিন্দুটা তো এই জায়গায়, তোমার সি বিন্দুটা তো এই জায়গায়, তোমার সি বিন্দুটা রেখার উপরে অবস্থিত। তাহলে তুমি তো সি বিন্দুর এখানে লম্ব বিক্ষেপ নির্ণয় করতে, মানে হচ্ছে এখানে একটা লম্ব অঙ্কন করতে পারতেছো না। তাহলে তোমার সি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে সি বিন্দুই। সি বিন্দুর লম্ব বিক্ষেপ কি? সি বিন্দুই। আশা করি বুঝাতে পারছি তোমাদেরকে। আমার বিশ্বাস তোমরা বুঝছো, যারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখছো। কেমনে ভাইয়া? যে আমরা এ বিন্দুর লম্ব বিক্ষেপ পাঠ করব এই যে রেখাটার উপর। তাহলে রেখাটার উপর এই যে এ বিন্দুটা উপরে ছিল, কিন্তু তোমার সি বিন্দুটা তো রেখাতেই আছে। তাহলে যেই বিন্দুটা রেখাতেই থাকবে, ওই বিন্দুর লম্ব বিক্ষেপ ওইটাই হবে। ওই বিন্দুর লম্ব বিক্ষেপ কি হবে? ওইটাই হবে। তাহলে তোমাকে যদি এখন এরকম দেয়, একটা এরকম দিয়ে দেয়, ধরে নাও এক্স দিল আর ওয়াই দিল, এক্স দিল আর ওয়াই দিল, তোমাকে বললো এক্স আর ওয়াই এর লম্ব বিক্ষেপ কি? আমি যদিও হচ্ছে উপপাদ্য 3 বুঝাতে আসছিলাম, কিন্তু আমার এটার বেসিকটা না হলে ওইটাতে ভালো করে বুঝবা। আচ্ছা, এটা আমি হচ্ছে এমসিকিউ ক্লাসে বুঝাই দিব যে এক্স ওয়াই। তবুও তোমরা একটু চিন্তা করো যে এক্স ওয়াই এর লম্ব বিক্ষেপ কি? বলে এক্স এর লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে এই জায়গায় ওয়াই। এক্স এর লম্ব বিক্ষেপ কি? যে এক্স রেখা থেকে একটা লম্ব অঙ্কন করলে পাদবিন্দু যেটা পাচ্ছ, তাহলে এক্স এর লম্ব বিক্ষেপ হচ্ছে ওয়াই। আবার ওয়াই এর লম্ব বিক্ষেপ কি বলো দেখি? ওই যে যেমন পাইলা যে সি এর লম্ব বিক্ষেপ সি। কারণ কি? সিটা একটা ওই রেখার মধ্যে অবস্থান করতেছে। তাহলে একটু ভালো করে বুঝিও, যদি ভালো করে বুঝছো এই টপিকটা, তাহলে আশা করি আর লম্ব বিক্ষেপে কোনো প্যারা দিবে না, লম্ব বিক্ষেপে কোনো প্যারা খাবা না। আচ্ছা দেখো, এখন তোমাদের কাছে অবশ্যই আশা করি বইটা আছে হাতের মধ্যে, এই যে 66 পেজের মধ্যে চলে যাও, 66 পেজে চলে যাই, একটু শুধু উপপাদ্যটা তোমরা বইয়ে দেখো, বাদ বাকি ভাইয়া সম্পূর্ণটা বোর্ডে বুঝাই দিবে।
তো দেখো ভাইয়া উপপাদ্য 3-এ কি বলছে, ওরা হচ্ছে পিথাগোরাস যে সূত্রকে ব্যবহার করছে, কার সূত্রকে ভাইয়া? পিথাগোরাস যে সূত্রে। তো উপপাদ্য 3-এ এরকম ভাবে বলা হয়েছে যে একটা স্থূলকোণী ত্রিভুজের, এখানে আমার যদিও বোর্ডে আঁকানো আছে ভাইয়া, আবার আঁকতেছে, যে বলছে একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি, যে এরকম নিলাম, এরকম নিলাম, এই যে নিলাম। স্থূলকোণ বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমি একটা নিলাম এরকম, যে এ বি সি। আমার কিন্তু সাইডে চিত্র আছে, তবু আমি ডাবল করে আঁকতেছি তোমাদের বোঝার জন্য। তো দেখো স্থূলকোণী ত্রিভুজ তোমাকে একটা বলছে যে স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এই যে একটা স্থূলকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে স্থূলকোণ, এই কোণটা। তো উপপাদ্যের মধ্যে কি বলছে উপপাদ্য 3-এ দেখো, যে স্থূলকোণী ত্রিভুজের, উপপাদ্যটা পড়ো তোমরা আমার সাথে, একটু বইয়ের সাথে মিলায় চিত্রটা বোঝার চেষ্টা করো, বই না দেখলেও হবে, আমি মুখে বলতেছি। যে উপপাদ্য 3-এ বলছে স্থূলকোণী ত্রিভুজের, এই যে স্থূলকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের স্থূলকোণের এই কোণটার বিপরীত বাহু, এই যে বিপরীত বাহুকে, এইটা ভাইয়া তোমাদেরকে পিথাগোরাস যারা হচ্ছে ভাইয়ার হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস করছো, তোমরা জানো না যে ভাই এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা থিটা কোণ হয়, তাহলে থিটা কোণের সাথে যে থাকে সে হয় কে? ভূমি। সে হয় কে ভাইয়া? ভূমি। আর থিটা কোণের বিপরীতে যে থাকে সে হয় লম্ব। এটা আপাতত বুঝার নাই, আমি একটু বুঝাচ্ছি। আর ভাইয়া এই যে এটার বিপরীতে কে যে থাকে সে হচ্ছে কে? অতিভুজ। তাহলে আমি একটু ওই যে ত্রিভুজ মানে হচ্ছে পিথাগোরাসের ইয়াতে চলে গেছিলাম, তো এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে, যে এই যে থিটা কোণ আছে এর বিপরীত বাহু, এখানে তোমার ওই অতিভুজ লম্ব রিলেটেড কিছু আসতেছে না, জাস্ট বুঝাচ্ছি যে এই যে থিটা কোণ ছিল, এই থিটা কোণের বিপরীত বাহুতে চলে যাও। ওরা প্রশ্নে উপপাদ্যটা তো বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের, তাহলে স্থূলকোণকে, এই সি কোণটা স্থূলকোণ, এই সি কোণটা স্থূলকোণ, তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের এই সি কোণটার বিপরীত বাহুকে, বিপরীত বাহু সি কোণের বিপরীত বাহুকে এবি। তাহলে এই যে নিলাম এবি। বুঝিও কিন্তু যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ, এই যে স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু প্রমাণ করতে ভাইয়া বিশ্বাস করো 1 মিনিট লাগবে, কিন্তু তুমি যদি ওদের কথাটা বুঝো আর চিত্রটা বুঝো, তাহলে তুমি এরকম 1000টা ম্যাথ সলভ করতে পারবা। জাস্ট তোমাকে বেসিকটা বুঝতে হবে, এই পাশের কথা কিছুই নেই, এগুলা প্রমাণ করতে তোমার নিজে লিখতে 30 সেকেন্ড সময় লাগবে না। তো কি বললাম? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, এই যে স্থূলকোণ এর বিপরীত বাহুকে এবি। স্থূলকোণী ত্রিভুজের, তোমাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার সাথে সাথে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে কি? এই যে স্কয়ার, মানে কি ভাইয়া? স্কয়ার, এই যে স্কয়ার দিলাম। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই কোণের সন্নিহিত বাহু। তাহলে আমি যদি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে এইখানে যে ত্রিভুজটা আছে, তাহলে এই কোণের সন্নিহিত বাহুকে, সন্নিহিত বাহু বলতে এই বাহুটার সাথে যারা আছে, আমার সাথে কে আছে? এই দুইটা হাত আছে। তাহলে তেমনি ভাবে এই কোণটার সাথে কে কে আছে? দেখো দেখি, এই কোণটার সাথে আছে এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, এই বাহুটাও হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে তোমার বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে কি বলছে? যে ওই কোণের, তাহলে ওই কোণ বলতে কি? এই যে স্থূলকোণটা, ওই কোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। সন্নিহিত বাহুকে, একটা হচ্ছে এসি, তাহলে এই যে একটা হচ্ছে এ সি, এই যে এসি, আর একটাকে ভাইয়া বিসি। বলছি কি, ওই কোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই যে বর্গক্ষেত্র বলতে স্কয়ার, এই প্লাসটা পরে দিচ্ছি একটু পরে। তাহলে ওই কোণের সন্নিহিত বাহুদ্বয়, তাহলে সন্নিহিত একটা হচ্ছে এসি, একটা বিসি, একটা এসি, একটা বিসি, সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং, বুঝিও, এবং ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা। তাহলে ওই দুই বাহু বলতে কে ছিল? একটা ছিল হচ্ছে এরকম, আমাদের চিত্রটা ছিল আমাদের এরকম, একটু বুঝিও, এই পর্যন্ত বুঝছো আশা করি। তারপরেরটা দেখো, তারপরে কি বলছে? তারপরে বলছে এরকম, যে নাম ছিল বি সি এ। বলছে দেখো, আমি আবার একটু বলতেছি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার, ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র
এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তারপরে কি বলছে এবং ওই দুই বাহুর যে কোনো একটা, তাহলে এই বিসি আর এসি এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে বলছে। তাহলে আমি নিলাম বিসি, আমি নিলাম হচ্ছে এই যে নিচে নিচ্ছি ভাইয়া, নিচে নিচ্ছি ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা, আমি নিলাম বিসি। ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা, তাহলে আমি নিলাম বিসি। এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া আপনি এসি কেন নিলেন না? কেন নিলাম না একটু পরে যাচ্ছি, কারণ লম্ব বিক্ষেপের কাজ আছে। তো ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা, আবারও বলতেছি বেসিকটা বুঝো কাজে দিবে। ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা কে ভাইয়া? এই যে বিসি। তারপরে কি বলছে? ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটি এবং অপর বাহু কি আছে? এসি। অপর বাহু কি আছে ভাইয়া? ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা, যে কোনো একটা তো বিসি নিছি, এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। তোমাকে কিন্তু বলেনি যে অপর বাহুটা নাও, তোমাকে বলেনি যে এইখানে এসি নাও, তোমাকে এটা বলেনি। তোমাকে বলছে অপর বাহুর এসি এর লম্ব বিক্ষেপ অঙ্কন করতে বলছে তোমাকে। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ কেমন করে অঙ্কন করবা? একটু আগে শিখছি না? তাহলে এ বিন্দু তুমি যদি লম্ব বিক্ষেপ নির্ণয় করতে যাও, তাহলে এই রেখাটার উপর এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। এই যে এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে কার উপর? এই রেখাটার উপর। তাহলে এর নাম দিলাম ডি। তুমি যে কোনো কিছু নাম দিতে পারো। তাহলে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা নিলাম বিসি, এবং অপর বাহু কে ছিল? অপর বাহু ছিল এসি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে এ এর লম্ব বিক্ষেপ কি ভাইয়া? বলে ডি। সি এর লম্ব বিক্ষেপ কি? বলে সি। কেন সি? একটু আগেই দেখছি আমরা। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ কি পাইলাম? এসি। এই যে এসি, এই যে এ আর সি, এটা লম্ব বিক্ষেপ পাইলাম সিডি। এ এর লম্ব বিক্ষেপ ডি, আর সি এর লম্ব বিক্ষেপ সি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ পাইলাম হচ্ছে সিডি। তাহলে আমরা যদি এখন প্রমাণটাতে আসি, তাহলে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা নিছি যে বিসি, এবং অপর বাহু হচ্ছে এসি। এসি এর লম্ব বিক্ষেপ কি পাইলাম? সিডি। এই যে এরকম ছিল, এরকম ছিল, এই যে এ বি সি। তাহলে এ সি এর লম্ব বিক্ষেপ কি পাইলাম? এ থেকে একটা লম্ব আট করলাম ডি, এ এর লম্ব বিক্ষেপ ডি, আর সি এর লম্ব বিক্ষেপ সি। তাহলে এ সি এর লম্ব বিক্ষেপ কি পাইলাম? এই যে সিডি, এতটুকু। তাহলে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা নিছিলাম বিসি, এবং অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে সিডি। তোমাকে কি বলছে দেখো, ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই জায়গায় এই যে গুণ ইনটু, তাহলে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ সিডি, অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে গুণন ক্ষেত্রফলের সমষ্টির, তাহলে ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। বলছিল ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ, দ্বিগুণ বলতে কত? এই যে 2 গুণের সমান। দ্বিগুণ বলতে বলতো ভাইয়া দ্বিগুণের সমান। আর এটা কার? এই টোটাল ভ্যালুটা কার সমান বলো দেখি? এই যে বিপরীত বাহু ছিল এর সমান। এই যে বিপরীত বাহু কে ছিল? এবি ছিল, এই এবির সমান। তাহলে তোমাকে ওরা এটাই প্রমাণ করতে বলছে। আমি তখন ধরে প্রমাণ করানোটাই বুঝাইলাম, কেন জানো? কারণ এটা যদি ভালো করে বুঝো তাহলে তোমাকে কেউ আর আটকাতে পারবে না। যদি তুমি পিথাগোরাসের সূত্র জেনে থাকো, তাহলে এটাই প্রমাণ করতে বলছে যে এবি স্কয়ার, এই যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 এই যে বিসি ইনটু সিডি। তাহলে কেন হইলো বিসি ইনটু সিডি বুঝছো? তাহলে আবার বলতেছি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু এবি স্কয়ার, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বলছে ওই কোণের সন্নিহিত, এই যে সি কোণের সন্নিহিত কে আছে? বিসি আর এসি। তাহলে এই যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবং ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা কে বিসি, তাহলে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা বিসি, এবং অপর বাহু কি আছে? বিসি আছে আর একটা এসি আছে। তাহলে এই যে এসি এর লম্ব বিক্ষেপ কে? সিডি। তাহলে এই যে সিডি, তারপর বলছে ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান, এই যে সমষ্টির দ্বিগুণের সমান, এই টোটাল ভ্যালুটা এবি স্কয়ার। এটাই তোমাকে ওরা প্রমাণ করতে বলছে, এবং প্রমাণটা খুবই 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 সহজ। তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটা করছো না, বিশ্বাস করো এখন মজাটা লাগবে, আসল ফিলিংসটা কোন জায়গায়। তাহলে আমরা কি জানি ভাইয়া?
পিথাগোরাস যে সূত্রটা জানি আমরা, যে অতিভুজ স্কয়ার অতিভুজের উপর স্কয়ার সমান সমান, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, যা বলবা তাই হবে। আমরা এটা পিথাগোরাসের সূত্র জানি, যে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, বলে লম্ব ভূমি অতিভুজ তোমরা যারা চিনো না একটু চিনে নাও, যে এটা যদি থিটা কোণ হয়, এটা যদি লম্ব হয়, কোণের সাথে যে থাকে সে হচ্ছে ভূমি, কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব, আর ভাইয়া এই যে সমকোণ, সমকোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে অতিভুজ। সে কে ভাইয়া? অতিভুজ। আমি চাচ্ছি এই জুনিয়র ক্লাসরুম চ্যানেলে একটা উচ্চতর গণিতে বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম তৈরি করতে, যদি তোমরা সাপোর্ট দাও ইনশাআল্লাহ। আর যদি মাঝে মধ্যে আমার কোথাও ভুল পেয়ে থাকো, ভাইয়াকে ধরাই দিও, ভাইয়া ভুল শুধরাই নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো কি বললাম, যে থিটা কোণের সাথে যে থাকবে সে হচ্ছে ভূমি, এই যে থিটা কোণের সাথে যে থাকবে সে হচ্ছে ভূমি, থিটার বিপরীতে যে থাকবে সে লম্ব, সমকোণের বিপরীতে হচ্ছে ভাইয়া অতিভুজ, এটার বিপরীতে যে থাকবে। তাহলে আমরা এটা পিথাগোরাসের সূত্র জানি, বলে হ্যাঁ জানি। এখন তোমার বইয়ে লেখা আছে যে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি, এটা কিন্তু আমরা পড়ে নিছি, এই টোটাল পার্টটা, এই যে এই পাশের পার্টটা কিন্তু আমরা পড়ে নিছি, এই যে এইটা আর এইটা, এই যে এইটা আর এটা কিন্তু আমরা পরে যোগ করছি। আমাদের অরিজিনালি কিন্তু এটা ত্রিভুজ এ বি সি, কিন্তু এই দুইটা পরে যোগ করলাম কেন? আমাদের প্রমাণের সুবিধার্থের জন্য, আমাদের লম্ব বিক্ষেপ লাগতেছে ওই জন্য। তো দেখো, তোমাদের বইয়ে এমনি লেখা আছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা হচ্ছে স্থূল কোণ, হ্যাঁ, আর স্থূল কোণের সাথে আছে বিসি বাহু, আর এসি বাহু হচ্ছে সন্নিহিত বাহু। তারপরে বলছে যে বিসি বাহুর বর্ধিতাংশের উপর, হ্যাঁ, এসি এর লম্ব বিক্ষেপ সিডি, এগুলা তোমাদের বইয়ে বলা আছে, তো যেগুলা বলছি এগুলাই আছে। এখন বলছে প্রমাণ করতে হবে এটা। এখন আমরা সরাসরি প্রমাণে যাচ্ছি ভাইয়া। কোথায় যাচ্ছি ভাইয়া? প্রমাণে যাচ্ছি। তো দেখো দেখি প্রমাণ একে ধাপ এক লেখা আছে, দেখো এ সি ডি, এটা কি একটা? এ সি ডি এটা কি একটা? বলো দেখি, পিথাগোরাস যে সূত্রে ফেলানো যায় না, যে এটা একটা সমকোণী ত্রিভুজ এ সি ডি, এই যে জাস্ট ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, এ সি ডি, এ সি ডি, এই পাশটা বাদ, তাহলে এ সি ডি এটা যদি একটা সমকোণী পিথাগোরাস যে সূত্র হয়, তাহলে ওইখানে আমরা লিখতে পারি না যে এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার? বলে পিথাগোরাস যে সূত্র, এই যে দেখো অতিভুজ কোনটা? এটা, তাহলে এই যে এসি স্কয়ার, এই যে অতিভুজের উপর স্কয়ার, এই যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, এই যে অতিভুজের উপর স্কয়ার এসি স্কয়ার সমান এডি স্কয়ার, এই যে এডি স্কয়ার প্লাস এই যে সিডি স্কয়ার। এটা তো পিথাগোরাস। আমাকে বুঝানোর মতো মনে করি না কিছু আছে, যে অতিভুজের উপর স্কয়ার, সমকোণের বিপরীত অতিভুজ এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার আর সিডি স্কয়ার। তাহলে এটা আমরা একটা সমীকরণ পাইলাম, এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই যে এসি স্কয়ার এর বদলে লেখা যায় এডি স্কয়ার আর সিডি স্কয়ার, এডি স্কয়ার সিডি স্কয়ার, এটা একটা দিয়ে দিলাম, শেষ। এরপরে আসো, এবার পুরা ত্রিভুজটাই নিব। কি নিব ভাইয়া? পুরা ত্রিভুজটা নিব। দেখো এই যে পুরা ত্রিভুজটা কি এ বি ডি, এই যে মাঝের এসি কে নেওয়ার কোনো দরকার নাই, লাগবে একটু পরে। তাহলে আমরা যদি এটাকে একটা পিথাগোরাস যে সূত্রে ফেলায় দাও আবার, যে এই যে সমকোণের বিপরীত, সমকোণের বিপরীতের উপর স্কয়ার, যে অতিভুজ স্কয়ার, এই যে অতিভুজ সমকোণের বিপরীতে যে আছে সে অতিভুজ, তাহলে এবি স্কয়ার সমান সমান কি লেখা যায় বলো দেখি? এডি স্কয়ার প্লাস এই যে বিডি স্কয়ার। এটাই লিখছি আমি এখানে, যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এই যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা বলো তো, আমরা এই বিডিটাকে আমাদের এখানে একটা ভাগ করে দিছিল না, এই যে সি বিন্দুটা ভাগ করে দিছিল না? তাহলে আমরা এখন বিডির পরিবর্তে কি লিখতে পারি বলো তো? এই বিডির পরিবর্তে লিখতে পারি না বিসি প্লাস সিডি। এই যে বিডি টোটালটা, ধরে নাও আমার এই টোটাল মার্কারটা, এই টোটাল মার্কারের পরিবর্তে, সরি একটু ঘামে গেছি, দেখো এই টোটাল মার্কারটা, টোটাল মার্কারের পরিবর্তে আমি লিখতে পারি না যে অর্ধেক যোগ অর্ধেক? ওইটাই করছে, যে বিডি ইকুয়াল লিখছে বিসি প্লাস সিডি, এই টোটালটা পরিবর্তে লিখছে এতটুক যোগ এতটুক। তাহলে আমরা বিডির পরিবর্তে লিখতে পারি। অনেকে বলবে ভাই কেন লিখবো? বলে তোমার প্রমাণের জন্য। তাহলে দেখো, তাহলে বিডি এর পরিবর্তে কি লেখা যায়? বিসি প্লাস সিডি। তাহলে এই বিডির জায়গায়, এই যে দেখো এই যে বিডি, এই বিডির জায়গায় লিখছি বিসি প্লাস সিডি, এই যে বিডির জায়গায় কি লিখছি? বিসি প্লাস সিডি। বলে বিডি, এই যে বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি। এই পর্যন্ত বুঝছো? বলে হ্যাঁ বুঝছি।
তারপরে দেখো তুমি কি একটা সূত্র জানো, বলে কি সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, জানো? বলে হ্যাঁ অবশ্যই জানি যে এই সূত্রটা। তাহলে এই যে এটাকে a ধরো, এটাকে b ধরো, এটা a এটা b, সূত্রে ফেলায় দাও যে a স্কয়ার, এই যে এটাকে a ধরলে এই যে দেখো ওই সূত্রে চলে যাও। তাহলে এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রে ফেলাই দিলাম যে a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b প্লাস c bc প্লাস cd হোল স্কয়ারের সূত্র কি, bc স্কয়ার প্লাস 2bc cd প্লাস cd স্কয়ার। এখন তোমাদের মাথায় কি মনে আছে যে একটু আগে আমরা একটা মান নির্ণয় করছিলাম এই যে ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে, যে ac স্কয়ার ইকুয়াল লেখা যায় ad প্লাস cd, লেখা যায় AD প্লাস CD। তাহলে এই যে আমার দেখো এই যে CD আর এই যে দেখো AD, তাহলে এই CD আর AD, CD আর AD এই দুইটার পরিবর্তে কি লেখা যায় ভাইয়া, AC স্কয়ার লেখা যায়। যায় বলে অবশ্যই যায়। তাহলে এই যে দেখো AD স্কয়ার, এই যে AD স্কয়ার, আর এই যে CD টাকে সামনে উঠাই নিয়ে আসছি, ওকে আমার দরকার, ওকে উঠাই নিয়ে আসলাম। এই যে CD কে দরকার, CD কে উঠাই নিয়ে আসলাম এই জায়গায়, কিছু করিনি, শুধু পিছন থেকে সামনে নিয়ে আসছি। হ্যাঁ, ব্যাক বেঞ্চার ছিল, আমরা ফার্স্ট বেঞ্চার বানাই দিছি। এই যে AD আর CD, তাহলে এই দুইটা তুমি যদি যোগ করো, AD আর CD যোগ করো, তাহলে কি পাবা, AC স্কয়ার। তাহলে এই যে এই দুইটা ভাইয়া যোগ করে এখানে লিখে দিছি AC স্কয়ার। কেন, বলে প্রমাণের সুবিধার জন্য। বাকি কি ছিল, বাকি ছিল BC স্কয়ার, এই যে BC স্কয়ার লিখছি, 2BC ইনটু CD, 2BC ইনটু CD লিখছি, 2BC ইনটু CD, 2BC ইনটু CD লিখছি। তাহলে দেখো এই যে AD স্কয়ার আর CD স্কয়ারের পরিবর্তে লেখা যায় AC স্কয়ার, এই যে লিখছি AC স্কয়ার, BC স্কয়ার বাকি ছিল, এই যে লিখছি BC স্কয়ার, এরপরে আছে 2BC ইনটু CD, 2BC ইনটু CD, শেষ তোমার কাজ। তারপর ভাইয়া এটা একটু মিশে গেছে, এই যে দেখো আমাদের প্রমাণ শেষ ভাইয়া, AB স্কয়ার ইকুয়াল AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD, এটাই তো প্রমাণে চেয়েছিল তোমার কাছে, এই যে এটাই তো চাইছিল, এই যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার BC স্কয়ার 2BC ইনটু CD। দেখছো তোমার যা প্রমাণে চাইছিল আমরা কি প্রমাণটা পেয়ে গেছি, যে AB স্কয়ার ইকুয়াল AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD। কেউ যদি না বুঝো ভিডিওটা একটু টানে আবার দেখো, বুঝবা। তো আমার দুইটা কাজ ছিল এই জায়গায়, আমি প্রথমে বেসিকটা বুঝাই দিছি, তারপরে আরেকটা কাজ ছিল যে দুইটা পিথাগোরাস যে সূত্র নিয়ে নাড়াচাড়া করা, যে একটা এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ACD, এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি, যে AC স্কয়ার সমান সমান AD স্কয়ার প্লাস CD, AD আর CD যোগ করে পাইছিলাম কি AC স্কয়ার, এটাকে রেখে দিছি। তারপরে কি করলাম, পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, এই যে পুরো ত্রিভুজটা, তাহলে পুরো ত্রিভুজ নিয়ে কাজ করলে কি হবে, AB স্কয়ার, এই যে AB স্কয়ার ইকুয়াল AD আর BD যোগ, এই যে AD আর BD যোগ, তাহলে AD তো AD থাকতেছে, কিন্তু এই BD টাকে পরিবর্তন হচ্ছে কি, যে BC যোগ CD, ভাঙায় লিখতে পারি BD টাকে, এই যে BD কে ভাঙায় লিখছি কি BC যোগ CD। এই যে আমার একটা এরকম কলম ভাঙা ছিল, এই জায়গায় ভাঙা ছিল, তো এটাকে আমি লিখতে পারি না এতটুক পার্ট যোগ এতটুক পার্ট টোটালি তো হইলো, তাহলে ওইটাই লিখছি যে BD কে ভাঙে BC যোগ CD। এরপরে কি করলাম ভাই, এইখানে সূত্রে ফেলাই দিলাম A প্লাস B অল স্কয়ারের সূত্র, তাহলে এই যে A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার, এই যে B স্কয়ার হইছে। এই টোটালটা কার সূত্র পড়ছে ভাইয়া, টোটালটা পড়ছে A প্লাস B অল স্কয়ারের সূত্র, এই যে টোটালটা। এরপরে কি করছি, এই AD আর CD, AD আর CD এই দুইটার পরিবর্তে লেখা যায় AC, তাহলে এই যে AD আর এই যে CD এই দুইটার পরিবর্তে লেখা যায় কি, এই যে AC, এই যে AC লিখছি। বলে BC ছিল BC কে লিখছি, এটা বাকি ছিল এটাও লিখে দিছি। তাহলে এইটাই আমার ওই যে কাঙ্ক্ষিত প্রমাণটা, আমার যা প্রমাণ চেয়েছিল আমি সেই প্রমাণটার কাছে পৌঁছে গেছি। এবং ম্যাথ এমন একটা সাবজেক্ট যে সব সময় তোমার গন্তব্যস্থল দেখে চলবা, তুমি ঢাকা যাবা, তাহলে তোমার ঢাকা কিভাবে যাওয়ার লাগবে ওটা দেখে যাবা। তুমি হুদাই হচ্ছে মাটির নিচ দিয়ে যদি তুমি যাইতে চাও তাহলে তো যাইতে পারবা না। তাহলে তোমার গন্তব্য যেমন তোমাকে সেইভাবেই আগাইতে হবে। আমার গন্তব্য ছিল আমাকে AB টা নিয়ে আসতে হবে, তাহলে আমি ওই যে পিথাগোরাস যে সূত্র অ্যাপ্লাই করে এই যে AB টাকে নিয়ে আসছি। তারপরে এই পাশে যা পড়ছে এগুলাকে ভাঙায় ভাঙায় জোড়াতালি দিয়ে সূত্রের প্রমাণে নিয়ে চলে আসছি। আমার কাঙ্ক্ষিত টার্গেট ছিল আমার লেফট সাইডে AB থাকবে, এই যে আমার AB, এই যে আমার AB।
তাহলে আশা করি বুঝে গেছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত নাই, জুনিয়র ক্লাসরুম লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবে। জুনিয়র ক্লাসরুম স্পেশালি ফর ক্লাস 6, 7, 8, 9, 10 লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক জুনিয়র ক্লাসরুম লিখে সার্চ দিলে ফেসবুক পেজ পাবা। আর পুরো বিস্তারিতটা দিলে জুনিয়র ক্লাসরুম স্পেশালি ক্লাস 6, 7, 8, 9, 10 এটা দিয়ে সার্চ দিলে আমাদের ফেসবুক গ্রুপ পেয়ে যাবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা যদি না বুঝতে পারো আমাদের গ্রুপে জানাতে পারো, আমাদের এই ভিডিও লিংক মানে ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারো, এবং উপপাদ্য 4, 5 এর লিংকটা ভাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবে। আর ক্লাসে যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই জানাবা। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, তাহলে তোমার দ্বারাও তোমার কোনো বন্ধু বা বান্ধবী উপকার হতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকিও, সুস্থ থেকিও। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।